যে দেশের ক্ষমতার অলিন্দে একটি পশুর রক্তক্ষরণ নির্ধারণ করে দেয় ভোটের গতিপথ, যেখানে মাংসের টুকরো মেপে বিচার করা হয় নাগরিকের দেশপ্রেম, ঠিক সেই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে এক সুপারস্টার ছুড়ে দিলেন এক জ্বলন্ত দিয়াশালায়। ভারতের ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে বিস্ফোরক উৎসবকে ঘিরে এমন এক মহাপ্রলয়ের নীল নকশা তৈরি হয়েছে, যার আঁচ খোদ দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গের তাখতে তাউসকেও কাঁপিয়ে দিয়েছে। এই গল্প কোনো সিনেমার চিত্রনট নয়, এটি ভারতের বুক চিরে জন্ম নেওয়া এক আসন্ন রাজনৈতিক সুনামি। আমরা যদি বর্তমান ভারতের সমাজতাত্ত্বিক মানচিত্রের দিকে তাকাই, তবে দেখব সেখানে উৎসবের আনন্দ আর উদযাপনের অনাবিল আকাশটা অনেক আগেই মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বিশেষ করে কোরবানির ঈদ বা ঈদুল আজহা এখন আর কেবলই একটি ধর্মীয় আচার নয়, এটি রূপান্তরিত হয়েছে এক জটিল রাজনৈতিক দাবার ঘুঁটিতে। ২০১৪ সালের মে মাসে যখন কেন্দ্রীয় মসনদে এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছিল, ঠিক তখন থেকেই একটি সুনির্দিষ্ট এজেন্ডার ডালপালা মেলতে শুরু করে। গো-রক্ষা আন্দোলন, যা একসময় ছিল নিতান্তই কিছু প্রান্তিক কিছু গোষ্ঠীর আবেগ, তার রাতারাতি রূপ নেয় রাষ্ট্র অনুমোদিত এক অমোঘ রাজনৈতিক মারণাস্ত্রে। এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত আইনি গোলধাঁধা। ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে দেয় তার নিজস্ব ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের পূর্ণ অধিকার, কিন্তু ঠিক বিপরীত মেরুতে সংবিধানেরই ৪৮ নম্বর অনুচ্ছেদ রাজ্যগুলোকে ক্ষমতা দেয় গবাদি পশু রক্ষার নামে আইন প্রণয়নের। এই দুই সাংবিধানিক স্তম্ভের যে অদৃশ্য সংঘাত, সেই ফাটল দিয়েই প্রবেশ করেছে বিভাজনের রাজনীতি। বিভিন্ন রাজ্যে এক এক করে জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু এই অশান্ত ও ঘোলাটে জলরাশির বুকেই জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেলতে নেমেছেন দক্ষিণ ভারতের রূপালী পর্দার একচ্ছত্র অধিপতি থালাপতি বিজয়, যিনি কেবল সেলুলয়েডের ফিতায় বন্দী থাকা কোনো চকোলেট বয় নন, বরং লক্ষ কোটি মানুষের হৃদস্পন্দন। তিনি যখন তামিলাগাভেটি কাজোগাম বা টিভিকে নামক রাজনৈতিক দলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তখনই দিল্লির শাসকেরা আন্দাজ করেছিলেন যে দক্ষিণ আকাশ থেকে এক নতুন ঝড় ধেয়ে আসছে। বিজয় তার রাজনৈতিক দর্শনের শুরুতেই একটি লক্ষণ রেখা টেনে দিয়েছিলেন, সেটি হলো আপোষহীন ধর্মনিরপেক্ষতা। যখন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে পুরো ভারত জুড়ে স্বল্পানয়িকদের মনে এক চরম নিরাপত্তাহীনতার অন্ধকার নেমে এসেছিল, তখন এই সুপারস্টার কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে টুইট করেননি। তিনি নেমে এসেছিলেন রাজপথে, মুসলিম ভাইদের পাশে বসে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন রমজানের ইফতারে, সেজদা দিয়েছেন এক কাতারে দাঁড়িয়ে। সেই সব দৃশ্য তখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই ঝড় তোলেনি, বরং কাঁপন ধরিয়েছিল উগ্র ডানপন্থী শিবিরের আত্মবিশ্বাসেও। কিন্তু এবার থালাপতি বিজয় যা করলেন, তাকে রাজনীতি পরিভাষায় বলা যায় নিউক্লিয়ার অপশন। তিনি শুধু মুসলিমদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসন্ন ঈদুল আজহায় তিনি নিজে সরাসরি কোরবানির আচারে অংশ নেবেন। ভারতের বর্তমান মেরুকৃত এবং বারুদ ঠাসা রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন অমুসলিম সুপারস্টারের এই ঘোষণা আক্ষরিক অর্থেই এক নজিরবিহীন মহাজাগতিক ভূমিকম্প। থালাপতি বিজয়ের এই অগ্নিগর্ভ ঘোষণাকে কেবলই আবেগের বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দিচ্ছেন যারা, তারা আসলে রাজনীতির উপরিভাগটাই দেখছেন। ইতিহাসের ধূলিময় তাতা ঘাটলে দেখা যায়, ক্ষমতার মসনদে টিকে থাকতে বা তা ছিনিয়ে নিতে চাণক্য নীতিতে বড় কোনো ইস্যুর প্রয়োজন হয়। বিজয় ঠিক সেই মোক্ষম চালটিই চেলেছেন। ভারতের জাতীয় রাজনীতির মূল স্রোতে নিজের অস্তিত্বকে এক ঝটকায় অনিবার্য করে তুলতে এমন একটি সংস্পর্শচালিত বিষয়ের চেয়ে বড় অস্ত্র আর কি পারত। একটু গভীরভাবে ব্যবচ্ছেদ করলে দেখা যাবে, বর্তমানে ভারতের মূলধারার বিরোধী শিবিরগুলোতে এক অদ্ভুত আদর্শিক শূন্যতা বিরাজ করছে। শত বছরের পুরনো দল কংগ্রেস থেকে শুরু করে শক্তিশালী আঞ্চলিক দলগুলো কেউই এখন সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো বারুদ ঠাসা ইস্যু নিয়ে প্রকাশ্যে এবং আক্রমণাত্মক অবস্থান নেওয়ার সাহস পাচ্ছে না। তাদের এই মৌনতার পেছনে কাজ করছে এক চরম মনস্তাত্ত্বিক আতঙ্ক, বহুলাংশ সনাতন ধর্মাবলম্বী ভোটারের ক্ষোভের মুখে পড়ার ভয়। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণের খাতাটি একদমই ভিন্ন নিয়মে লেখা। তিনি কোনো মেকি মধ্যপন্থা অবলম্বন করতে আসেননি, তিনি এসেছেন প্রচলিত ব্যবস্থার খোলনলোচে বদলে দিতে। অনেকেই প্রশ্ন তুলছেন, যে দেশে গোরক্ষার নামে রক্ত ঝরে, সেখানে দাঁড়িয়ে এই দুঃসাহসের উৎস কী?
উত্তরটা লুকিয়ে আছে দক্ষিণ ভারতের, বিশেষ করে তামিলনাড়ুর মাটি ও মানুষের মনস্তত্ত্বে। ঐতিহাসিকভাবেই তামিলনাড়ুর রাজনৈতিক উর্বরতা দিল্লির চেনা সমীকরণ দিয়ে মাপা অসম্ভব। সেখানে তথাকথিত হিন্দুত্ববাদী রাজনীতির শিকড় অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর। তামিল ভূখণ্ডে ধর্মের চেয়ে বড় পরিচয় হল তাদের দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং শতাব্দী প্রাচীন অসাম্প্রদায়িক চেতনা। ফলে এই কোরবানি বা সংখ্যালঘুদের ধর্মীয় আচারের পক্ষে অবস্থান নিয়ে বিজয়ের রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার ঝুঁকি অন্য যে কোনো রাজ্যের নেতাদের চেয়ে শূন্যের কাছাকাছি। বরং এই এক ঘোষণার মাধ্যমে তিনি পুরো ভারতের কোটি কোটি বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিজেকে এক নির্ভীক, আপোষহীন ও বিশ্বাসযোগ্য ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগটি লুফে নিয়েছেন। বিজয় যদি সত্যি এই ঈদে কোরবানির ময়দানে সশরীরে হাজির হন, তবে তা কেবল একটি ধর্মীয় উৎসবে সামিল হওয়া থাকবে না। সেটি হবে দিল্লির একছত্র আধিপত্য এবং তাদের সংখ্যালঘু দলন নীতির বিরুদ্ধে এক জ্বলন্ত ও প্রাতিষ্ঠানিক বিদ্রোহ। বিগত কয়েক বছর ধরে USCIRF কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থাগুলো ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া এবং ধর্মীয় স্বাধীনতার ওপর রাষ্ট্রের পরোক্ষ আঘাত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন এক বৈশ্বিক চাপের মুখে ভারতের রূপালী জগতের একজন প্রথম সারির গ্লোবাল আইকন যখন বুক চিতিয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান, তখন বিশ্বমঞ্চে দিল্লির ভাবমূর্তি এক বড়সড় ঝাঁকুনি খায়। এর সমান্তরালে আমাদের বুঝতে হবে ভারতের চিরন্তন উত্তর বনাম দক্ষিণ দ্বন্দ্বের গভীর ক্ষতটি। দেশের অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা আর রাজস্বে সিংহভাগ অবদান রাখা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার মূল চাবিকাঠি সর্বদাই কুক্ষিগত থেকেছে উত্তর ভারতের তথা দিল্লির হিন্দি বলয়ের হাতে। উত্তর ভারত কেন্দ্রিক মানসিকতা দিয়ে পুরো অখণ্ড দেশটিকে নিয়ন্ত্রণ করার যে একাধিপত্যবাদী সংস্কৃতি, বিজয়ের এই পদক্ষেপ তার বিরুদ্ধেও এক প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি মূলত দক্ষিণ ভারতের স্বাতন্ত্র্য রাজনৈতিক চেতনা ও সার্বভৌম অস্তিত্বের এক তীব্র মহড়া দিচ্ছেন। স্বভাবতই বিজয়ের এই একটা মাত্র ঘোষণা ভারতকে আড়াআড়ি দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়াল থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সবখানে এখন একটাই বিতর্ক। প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শিবিরের মতে মুখে অসাম্প্রদায়িকতার বুলি অনেকেই আউড়েছেন, কিন্তু ক্ষমতার সর্বোচ্চ ঝুঁকি মুখে দাঁড়িয়ে তা কাজে প্রমাণ করার মতো বুকের পাটা কেবল এই থালাপতি বিজয়েরই আছে। অপরদিকে কট্টরপন্থী ও ডানপন্থী শিবির থেকে ধেয়ে আসছে আইনি নোটিশ, বয়কটের ডাক এবং সরাসরি প্রতিরোধের হুমকি। এখন ইতিহাসের সবচেয়ে বড় ক্রসরোডে দাঁড়িয়ে আমরা। ভবিষ্যৎবাণী বলছে আগামী দিনগুলোতে তিনটি সম্ভাব্য পরিস্থিতির যে কোনো একটি ঘটতে যাচ্ছে। প্রথম সম্ভাবনা, বিজয় যদি সব বাধা উপেক্ষা করে সত্যি কোরবানিতে অংশ নেন, তাহলে পুরো ভারতে এক অভাবনীয় আইনি ও সামাজিক বিস্ফোরণ ঘটবে। কট্টরপন্থী সংগঠনগুলো আদালতের দরজায় কড়া নাড়বে, যা ভারতের বিচার ব্যবস্থাকে এক চরম পরীক্ষার মুখে দাঁড় করাবে। দ্বিতীয় সম্ভাবনা, কেন্দ্রীয় প্রশাসন কোনো বিশেষ আইনি প্যাচ বা অধ্যাদেশ জারি করে বিজয়কে উৎসবের আগেই গৃহবন্দী বা আটক করার চেষ্টা করতে পারে। যদি তেমনটা হয়, তাহলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ, কারণ তখন এই লড়াই আর ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি রূপ নেবে রাজ্যের অধিকার বনাম কেন্দ্রের একনায়কতন্ত্রের এক রক্তক্ষয়ী মহাকাব্যে। তৃতীয় এবং সবচেয়ে জটিল সম্ভাবনা, এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থানিষ্ঠী মহল সাম্প্রদায়িক উস্কানি ছড়াতে সফল হয়, তাহলে ভারতের সামাজিক বুনন চিরতরে ক্ষতবিক্ষত হয়ে যাবে। থালাপতি বিজয়ের এই একটা মাত্র চাল দিল্লির দীর্ঘদিনের তৈরি করার সম্পূর্ণ রাজনৈতিক পাটিগণিতকে ওলটপালট করে দিয়েছে। কারণ বিজয় কোনো সাধারণ রাজনৈতিক কর্মী নন, তার পেছনে রয়েছে কোটি কোটি অন্ধ ভক্তের এক দুর্ভেদ্য প্রাচীর। ভেতরের খবর বলছে দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকরা এখন গভীর সংকটে। বিজয়কে থামানোর জন্য তারা কোন পথ বেছে নেবে? যদি তারা প্রশাসনিক ক্ষমতার জোরে বা কোনো আইনি মারপ্যাচে থালাপতি বিজয়কে আটকে দেয়, তাহলে দক্ষিণ ভারত জুড়ে যে তীব্র ক্ষোভের আগুন জ্বলবে তা সামাল দেওয়ার ক্ষমতা হয়তো খোদ কেন্দ্রীয় বাহিনীরও নেই।